ছাত্ররা দেখো, আজকে আমাদের একদম নতুন চ্যাপ্টার রাসায়নিক বন্ধন। সবার আগে সংজ্ঞাটা বলছি, তোমরা লেখা শুরু করো। যৌগের অণুর মধ্যে পরমাণুগুলি যে আকর্ষণ বলের সাহায্যে পরস্পর আবদ্ধ থাকে তাকেই বলে রাসায়নিক বন্ধন। যেমন মনে করো HCl একটা অণু, এই যৌগের অণুটির মধ্যে হাইড্রোজেন এবং ক্লোরিন পরমাণু দুটি যে আকর্ষণ বলের সাহায্যে পরস্পর আবদ্ধ থাকছে তাকেই বলে রাসায়নিক বন্ধন। এখন এই রাসায়নিক বন্ধন সৃষ্টি হয় হাইড্রোজেন এবং ক্লোরিনের যোজক ইলেকট্রনের সাহায্যে। যোজক ইলেকট্রনটা কি এবার আমরা দেখব। তো এখানে হেডিং করলাম যোজক ইলেকট্রন, ইংরেজিতে বলে ভ্যালেন্স ইলেকট্রন। কাকে বলে? বলছে পরমাণুর সর্বশেষ কক্ষের ইলেকট্রনগুলি রাসায়নিক বন্ধন গঠনে অংশ নেয়। এই ইলেকট্রনগুলিকেই বলে যোজক ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। যেমন মনে করো হাইড্রোজেন পরমাণু, তার তো একটাই ইলেকট্রন, ইলেকট্রন বিন্যাসটা কি 1s1, তাহলে এর যোজক ইলেকট্রন বলবো একটি। কেমন? যেমন ধরো সোডিয়াম, তার তো 11টা ইলেকট্রন, ইলেকট্রন বিন্যাসটি কি 1s2, 2s2, 2p6, 3s1। এইটা হচ্ছে সর্বশেষ কক্ষ, মানে যোজ্যতা কক্ষ। এই কক্ষের ইলেকট্রনরাই রাসায়নিক বন্ধন গঠনে অংশ নেয়। তাহলে এখানে কটা ইলেকট্রন আছে? একটি। তাই সোডিয়ামের যোজক ইলেকট্রন 1। কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন মনে করো অ্যালুমিনিয়াম, 13টি ইলেকট্রন, ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। সর্বশেষ কক্ষ বলতে এই দুটো উপকক্ষকে মিলে সর্বশেষ কক্ষ। তাহলে এখানে যে ইলেকট্রনগুলি আছে তাদের বলবো যোজক ইলেকট্রন। তাহলে এখানে যোজক ইলেকট্রন দেখো 3টি। এরকম অনেক উদাহরণ দিতে পারি। আর একটা উদাহরণ মনে করো কার্বন, এর মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6, তাহলে 1s2, 2s2, 2p2, এইটা সর্বশেষ কক্ষ। সেখানে চারটি, মোট 4টি ইলেকট্রন আছে। হ্যাঁ, তাই কার্বনের যোজক ইলেকট্রন বলবো 4। এবার আমি একটু অন্য প্রকারের কিছু মৌল নিচ্ছি। যেমন মনে করো হিলিয়াম, তার 1s2, তাহলে যোজক ইলেকট্রন হবে 2। নিয়ন 10টি ইলেকট্রন, ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, যোজক ইলেকট্রন হবে কত দেখো তো 8। আর্গন 18টি ইলেকট্রন, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, যোজক ইলেকট্রন কত হবে 8। খেয়াল করে দেখো, এই যে আমি মৌলগুলি লিখেছি এদের মধ্যে এই মৌলগুলিকে বলে নিষ্ক্রিয় মৌল। এরা সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না। কেন? কারণ এরা খুব স্থায়ী, স্টেবল। দ্যাট ইজ ওয়াই এরা সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না। তাহলে কি এমন প্রপার্টি আছে এদের মধ্যে যাতে এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিচ্ছে না? সায়েন্টিস্টরা বললেন যে এদের সর্বশেষ কক্ষটা পূর্ণ থাকে, তার ফলে এরা স্থায়ী, তাই এরা সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না। এখন ঘটনা হচ্ছে পৃথিবীর সবার উদ্দেশ্য হচ্ছে স্থায়িত্ব লাভ। দেখো তোমাদের উদাহরণ দিয়ে বলি, তোমরা পড়াশোনা করছো, ভবিষ্যতে চাকরি বাকরি পাবে, জীবনে স্টেবিলিটি গেইন করবে, স্থায়িত্ব লাভ করবে। মনে করো অন্যান্য ভৌত প্রক্রিয়ার দিকে যাই, নদীর উপর থেকে জল গড়িয়ে নেমে আসছে। কেন? কারণ সে ক্রমশ শক্তি কমে স্থায়িত্ব অর্জন করবে। তার মানে এই প্রকৃতির ধর্মে হচ্ছে স্থায়িত্ব লাভ। তাহলে এরা যাদের সর্বশেষ কক্ষটা অস্থায়ী আছে, মানে যাদের সর্বশেষ কক্ষে এই 2টি বা 8টি ইলেকট্রন নেই, তারা তো অস্থায়ী। তাই তাদেরও উদ্দেশ্য বা টার্গেট হলো কি? স্থায়িত্ব লাভ। কি করে স্থায়িত্ব লাভ করবে? এখন ওরা যদি তাদের শেষ কক্ষে এই নিষ্ক্রিয় মৌলগুলির মতো 2টি বা 8টি ইলেকট্রন রাখতে পারে, তাহলে এরাও স্থায়িত্ব অর্জন করবে। এই উদ্দেশ্যে ওরা নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় বা বন্ধন গঠন করে, এবং এরা এই নিষ্ক্রিয় মৌলগুলির মতো সর্বশেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। কেমন? তাহলে রাসায়নিক বন্ধন সৃষ্টির কারণ হলো কি? সাধারণ মৌলগুলি তাদের সর্বশেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় মৌলের মতো স্থায়ী করতে চায়। এইটাই হচ্ছে রাসায়নিক বন্ধন সৃষ্টির কারণ। এখন হিলিয়ামের শেষ কক্ষে 2টি ইলেকট্রন আছে, তাহলে হিলিয়ামের আশেপাশের মৌল, মানে যেমন ধরো হাইড্রোজেন, লিথিয়াম, তাহলে হাইড্রোজেন লিথিয়াম কি করবে? শেষ কক্ষে 2টি ইলেকট্রন করতে চাইবে লিথিয়ামের মতো, অর্থাৎ দ্বৈত লাভের চেষ্টা করবে। আর
অন্যান্য যে মৌলগুলি আছে হিলিয়াম লিথিয়াম বাদ দিয়ে তারা কিন্তু তাদের সর্বশেষ কক্ষে 8টি ইলেকট্রন লাভ করার চেষ্টা করবে, অর্থাৎ অষ্টক লাভের চেষ্টা করবে। তার মানে এখানে দু রকমের ঘটনা দেখলাম। হাইড্রোজেন হিলিয়ামের আশেপাশের মৌল বলতে হাইড্রোজেন লিথিয়াম, সে হিলিয়ামের মতো সর্বশেষ কক্ষে 2টি ইলেকট্রন লাভ করতে চাইবে, আর অন্যান্য মৌলগুলি কিন্তু নিয়ন, আর্গন এরকম নিষ্ক্রিয় মৌলের মতো সর্বশেষ কক্ষে 8টি ইলেকট্রন লাভ করার প্রবণতা দেখাবে। তাহলে এখানে আমি পেলাম 2টো ইলেকট্রন লাভ করার প্রবণতাকে বলবো দ্বৈত লাভ, আর 8টি ইলেকট্রন লাভ করার প্রবণতাকে বলবো অষ্টক লাভ। এবার আমি দেখব এই নিষ্ক্রিয় মৌলগুলির মতো ইলেকট্রন বিন্যাস কিভাবে অর্জন করা যেতে পারে বা ওরা কিভাবে অর্জন করে, এবার সেই জিনিসটা দেখছি। তাহলে আমি এখানে লিখলাম অষ্টক লাভের উপায়। অষ্টক লাভ, কেন অষ্টক লাভ লিখলাম? কারণ দ্বৈত লাভ আর অষ্টক লাভ একই প্রক্রিয়ায় হয়, আর বেশিরভাগ যেহেতু অষ্টক লাভ করে তাই অষ্টক লাভ দিয়ে উদাহরণ হিসেবে দেখাচ্ছি। অষ্টক লাভের উপায় কি করে 8টি ইলেকট্রন লাভ করে দেখো। মনে করো সোডিয়াম পরমাণু, তার তো 11টি ইলেকট্রন, সর্বশেষ কক্ষে কটি ইলেকট্রন থাকে? প্রথমে 2, তারপরে 8, শেষ কক্ষে 1টি ইলেকট্রন। সেই 1টি ইলেকট্রনকে আমি এখানে দেখালাম, এইটা মানে যোজক ইলেকট্রনটি। তাহলে ও যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, যেটা কিনা ও পরে ছেড়ে দিয়ে কিছু রূপান্তরিত হবে Na প্লাসে, তাহলে দেখো ওর শেষ কক্ষে আর এই ইলেকট্রনটা থাকছে না, শেষ কক্ষে কটি ইলেকট্রন থাকলো? 2, 8, মানে শেষ কক্ষে 8টি ইলেকট্রন থাকলো। মনে করো ক্লোরিন, তার তো 17টি ইলেকট্রন, 2, 8, 7, শেষ কক্ষে 7টি ইলেকট্রন। তাহলে অষ্টক লাভ কি করে করবে? ও যদি একটা ইলেকট্রন লাভ করে, একটা ইলেকট্রন গ্রহণ করে, কোন ইলেকট্রনটা গ্রহণ করলো? এই সোডিয়াম যে ইলেকট্রনটা ছাড়লো সেই ইলেকট্রনটাও গ্রহণ করলো, করে ওর দেখো শেষ কক্ষে কটি ইলেকট্রন হলো? 2, 8, 8, আর যেহেতু ইলেকট্রন নিয়েছে ও, তাই এর মাথায় মাইনাস চার্জ চলে আসবে। এইভাবে দেখো ক্লোরিনও কিন্তু অষ্টক লাভ করলো। ঠিক আছে, এইভাবে অষ্টক লাভ হতে পারে। আচ্ছা, এবার এই যে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়ন নিজেরা পরস্পর যুক্ত হবে, হয়ে তৈরি করবে NaCl। আর যেহেতু আয়ন তৈরি করে এই ধরনের বন্ধন তৈরি হলো, তাই এই ধরনের বন্ধনকে বলবো আয়নীয় বন্ধন, এবং এই সংশ্লিষ্ট যোজ্যতাকে বলবো তড়িৎ যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা। তাহলে লিখলাম তড়িৎ যোজ্যতা। কেমন? অষ্টক লাভের আরেকটা উপায়, মনে করো ক্লোরিন, তার শেষ কক্ষে তুমি দেখেছো 2, 8, 7, তাহলে 7টা শেষ কক্ষে ইলেকট্রনকে আমি এভাবে দেখাচ্ছি, 2, 2, 2, 6টি একটা সিঙ্গেল। আরেকটা ক্লোরিন পরমাণু, তারও দেখো 2, 2, 2 সিঙ্গেল। তাহলে এখন দুজনেই যেহেতু ক্লোরিন পরমাণু, তাই কেউ ইলেকট্রন ছাড়বেও না, কেউ নেবেও না। তাহলে কি করে সম্ভব? এই সিঙ্গেল ইলেকট্রনটাকে ওর দিকে একটু এগিয়ে দিল, এই সিঙ্গেল ইলেকট্রনটাকে একটু এগিয়ে দিল, এবং তখন কি হবে? এই যে একটা নতুন ইলেকট্রন জোড় তৈরি হবে, সেই ইলেকট্রন জোড় এও ব্যবহার করবে, এও ব্যবহার করবে। কেমন ভাবে দেখা যায়? দেখো এই 6টা তো ছিলই ক্লোরিন, তাহলে এই ইলেকট্রন জোড়টা এও ব্যবহার করলো, এও ব্যবহার করলো, এবং দেখো এই ক্লোরিনের চারপাশে আমি বলবো এবার 8টি ইলেকট্রন আছে, এই ক্লোরিনের চারপাশে বলবো 8টি ইলেকট্রন আছে, এবং এই ইলেকট্রন জোড়টা যেহেতু দুজনেই ব্যবহার করছে, তাই এই ধরনের যোজ্যতাকে বলবো সমযোজ্যতা, ইংরেজিতে বলে কোভ্যালেন্সি। আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু এই সমযোজ্যতা নিয়ে, যদিও বইয়ে কিন্তু তড়িৎ যোজ্যতার আগে প্রথমে করেছে, আমি সমযোজ্যতা তোমাদের আগে করাচ্ছি, কারণ এই কনসেপ্টটা সব থেকে ইম্পর্টেন্ট। আমাকে যদি বলে যে কেমিক্যাল বন্ডিং এর সব থেকে ইম্পর্টেন্ট কি, আমি বলবো সমযোজ্যতা। তো খুব কেয়ারফুলি তুমি সমযোজ্যতা জিনিসটা শোনো। সমযোজ্যতা পড়াবো, তার আগে তোমাকে কিন্তু অরবিটাল সম্পর্কে একটু জানতে হবে। তো আমি হেডিং করছি সমযোজী বন্ধনের সমযোজ্যতা, লিখলাম সমযোজ্যতা আধুনিক ধারণা, আধুনিক ধারণা, মডার্ন কনসেপ্ট অফ কোভ্যালেন্সি। কিন্তু তোমাকে আমি আগেই বলেছি অরবিটাল বা কক্ষক সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে সমযোজ্যতা সম্পর্কে জানতে গেলে। যদি তোমাদের এটা অন্য চ্যাপ্টারে করিয়েছি আমি, তাও একটু মনে করাচ্ছি। কক্ষক বা অরবিটাল কাকে বলে? মনে রাখবে, কোন একটা পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনটি ঘুরে বেড়ায়, সেই ত্রিমাত্রিক অঞ্চলটিকে বলে কক্ষক। এবং মনে রাখবে, নিউক্লিয়াসের চারপাশে ওই ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনটি মেঘের মতো ছড়িয়ে থাকে। যেমন মনে করো হাইড্রোজেন পরমাণুর এটা নিউক্লিয়াস, একটা ইলেকট্রন আছে, কিন্তু সেই ইলেকট্রনটা চারিদিকে এইভাবে মেঘের মতো ছড়িয়ে থাকবে, এবং যে অঞ্চলে ছড়িয়ে থাকবে সেই অঞ্চলকে বলবো কক্ষক বা অরবিটাল।
এটা দেখতে বৃত্তাকার মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ত্রিমাত্রিক ছবি দেখলে দেখা যাবে কি গোলকের মতো, ফুটবলের মতো ছড়িয়ে থাকবে। তো আমি বলবো এইটা হচ্ছে অরবিটাল বা কক্ষক। তাহলে কক্ষকটা কি বলবো, নিউক্লিয়াসের চারপাশে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনটি মেঘের মতো ছড়িয়ে আছে সেই ত্রিমাত্রিক অঞ্চলকে বলবো কক্ষক বা অরবিটাল। এখন দেখো কক্ষক আবার হতে পারে অনেক রকম, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। আমার মূলত লাগবে এস অরবিটাল আর পি অরবিটাল। তাই এস অরবিটালের চিত্রটা আমি দেখছি, এস অরবিটাল বলেছিলাম আগে, আরেকবার বলছি, এস অরবিটালের আকৃতি হয় গোলক আকার, মানে গোলকের মতো। আগে তিনটি অক্ষ দেখাচ্ছি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স আর ওয়াই অক্ষ পরস্পর লম্বভাবে থাকে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, আর এটা মনে করো জেড অক্ষ। এক্স অক্ষ বলতে এইটুকু শুধু না, এটা এক্স, এদিকে এক্স ড্যাশ আছে, এটা ওয়াই, নিচে ওয়াই ড্যাশ আছে। জেড অক্ষ বলতে তোমাদের দিকে জেড, আমার দিকে জেড ড্যাশ আছে। তার মানে তিনটি অক্ষ কিন্তু পরস্পরের উপর লম্ব, এটা মাথায় থাকে যেন। কিন্তু জেড অক্ষকে আমি কি করে দেখাবো, জেড অক্ষ অ্যাকচুয়ালি আসে কিরকম, এইদিকে আছে এবং বোর্ডের ভিতর ভেদ করে আছে, সেটা তো দেখাতে পারছি না। তাই জেড অক্ষকে আমি এইভাবে দেখাচ্ছি, মানে এটা মনে হয় যেন উপরে উঠে আছে আর এটা ওই ভিতরে ঢুকে গেছে। তাহলে এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে এস অরবিটাল কেমন থাকে, গোলক আকার, মানে এইভাবে এস অরবিটালটা ইলেকট্রন বেগটা ছড়িয়ে থাকে, আর মাঝখানে ওদের সেন্টার পয়েন্টে থাকে নিউক্লিয়াসটা। এটা হচ্ছে এস অরবিটালের চিত্র। তাহলে এস অরবিটাল হয় গোলক আকার। এবার আসছে পি অরবিটাল। পি অরবিটাল আবার তোমরা জানো ডাম্বেল আকার, ডাম্বেল আকার। সেক্ষেত্রে পি অরবিটাল আবার কত রকমের হয় তুমি জানো, তিন প্রকারের হয়, তাই না? এটা হচ্ছে পি এক্স অরবিটাল, এটা পি ওয়াই অরবিটাল, আর পি জেড অরবিটাল। এবং এক্স অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর মনে করো এইটা হচ্ছে জেড অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর যে অরবিটাল থাকে তাকে বলো পি এক্স অরবিটাল, এটা জানো। ওয়াই অক্ষ বরাবর যে অরবিটাল থাকবে এটা ওয়াই অক্ষ বলেছিলাম, হ্যাঁ, এটা জেড অক্ষ। ওয়াই অক্ষ বরাবর এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এইটা হচ্ছে পি ওয়াই অরবিটাল। এবং জেড অক্ষ বরাবর, এটা জেড অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। জেড অক্ষ বরাবর যে অরবিটাল থাকবে তাকে বলবো পি জেড অরবিটাল। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, তিনটি অরবিটাল কিন্তু আলাদা আলাদা থাকে না। আমি দেখিয়েছি আলাদা আলাদা, কিন্তু ওরা কিন্তু একত্রে একই জায়গায় অবস্থান করে। মানে যদি দেখাতাম খুব হিজিমিজি টাইপের হয়ে যেত, তাই আমি আলাদা দেখিয়েছি, কিন্তু ওরা কিন্তু সবাই একত্রে একই জায়গায় অবস্থান করে। এবং এই তিনটি অরবিটাল কিন্তু পরস্পরের উপর লম্ব। এই অরবিটালের কনসেপ্টটা তোমার মাথায় রাখতে হবে সমযোজী বন্ধন বুঝতে গেলে। তাহলে তো শুরু করছি সমযোজী বন্ধনের আধুনিক ধারণা দিয়ে। এখানে সবার ফার্স্ট যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে ভিবিটি। এখান থেকে শুরু হচ্ছে সমযোজী বন্ধনের আধুনিক ধারণা। আর অরবিটালের কনসেপ্টগুলো আগের জিনিস একটু মনে করালাম, আর কিছুই না। তাহলে সবার প্রথমে তোমাকে এখানে মনে রাখতে হবে ভিবিটি, যার পুরো কথা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি, বা বাংলায় বলে যোজ্যতা বন্ধন তত্ত্ব, বা ভ্যালেন্স বন্ড থিওরি। অত্যন্ত ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। ভ্যালেন্স বন্ড থিওরির তিনটে কনসেপ্ট আছে, তিনটে মতবাদ আছে, তিনটে ভালো করে জানতে হবে। প্রথম মতবাদ বলছে, তোমরা নোট ডাউন করবে, আধুনিক মতে দুটি অরবিটালের অভিলেপনের ফলে সমযোজী বন্ধনের সৃষ্টি হয়। কেমন? তা লিখলাম আধুনিক মতে, তোমার লিখবে, আমি লিখছি না, টাইম নেই। আধুনিক মতে দুটি অরবিটালের অভিলেপন মানে একটা অরবিটাল আর একটার মধ্যে ঢুকে যাবে। আধুনিক মতে দুটি অরবিটালের অভিলেপনের ফলে সমযোজী বন্ধনের সৃষ্টি হয়, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, অভিলেপনকারী অরবিটালগুলির প্রত্যেকের অন্ততপক্ষে একটি করে, অন্ততপক্ষে বলবো না, তাহলে দ্বিতীয় পয়েন্ট আরেকবার রিপিট করছি, তুমি লিখবে, অভিলেপনকারী অরবিটালগুলির প্রত্যেকের একটি করে অযুগ্ম ইলেকট্রন থাকতে হবে এবং ওই অযুগ্ম ইলেকট্রনগুলির ঘূর্ণন হবে পরস্পরের বিপরীতে। তাহলে ফার্স্ট পয়েন্টে কি বলেছিলাম, দুটি অরবিটালের অভিলেপন দ্বারা সমযোজী বন্ধন তৈরি হয়। সেকেন্ড পয়েন্টে কি বললাম, মনে করো এটা হাইড্রোজেন পরমাণু, তার এইটা হচ্ছে এস অরবিটাল, কেমন, সেখানে একটা ইলেকট্রন আছে, এটা হচ্ছে এইচ পরমাণু। আরেকটা হাইড্রোজেন পরমাণু, তার এটা হচ্ছে এস অরবিটাল, সেখানে আরেকটা, এখানে একটা ইলেকট্রন আছে, কিন্তু তার ঘূর্ণন হবে, এটা যদি এইদিকে ঘুরে এটা উল্টো দিকে ঘুরছে। তাহলে সমযোজী বন্ধন তৈরি হতে গেলে এরা পরস্পর একটু এর দিকে এগিয়ে আসবে, একটু এর দিকে এগিয়ে আসবে, তখন একটা অরবিটাল একটার মধ্যে ঢুকে যাবে। অক্ষ
অক্ষগুলো দেখালাম, এইখানে তৈরি হয়ে গেল সমযোজী বন্ধন, মানে হাইড্রোজেন হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্টটা কি ছিল? আধুনিক মতে সমযোজী বন্ধন তৈরি হয় দুটি অরবিটালের অভিলোপন দ্বারা। দেখলাম দুটি অরবিটালের অভিলোপন দ্বারা সমযোজী বন্ধন তৈরি হলো। আর দ্বিতীয় পয়েন্টে কি ছিল? অভিলোপনকারী অরবিটালগুলির প্রত্যেকের একটি করে অযুগ্ম ইলেকট্রন থাকতে হবে। দেখো, এই একটা অযুগ্ম ইলেকট্রন ছিল আর এই একটা অযুগ্ম ইলেকট্রন ছিল, এবং ওই অযুগ্ম ইলেকট্রনগুলির ঘূর্ণন হতে হবে পরস্পরের বিপরীত দিকে। হ্যাঁ, পরস্পরের বিপরীত হয়েছে। দেখো, এই ইলেকট্রনটা অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছে, কিন্তু এইটা হচ্ছে ক্লকওয়াইজে ঘুরছে, তখন ওদের মধ্যে বন্ড তৈরি হলো। তৃতীয় পয়েন্টটা নোট ডাউন করবে, অভিলোপনের মাত্রা যত বেশি হবে সমযোজী বন্ধন তত দৃঢ় হবে। মানে এই যে একটা একটার মধ্যে ঢুকে যাচ্ছে, যত বেশি ঢুকে যাবে তত দৃঢ় হবে সমযোজী বন্ধন। এই তিনটে হচ্ছে বক্তব্য। এবার আমি চলে আসছি বিভিন্ন প্রকারের সমযোজী বন্ধন। এবার হেডিং করলাম বিভিন্ন প্রকার সমযোজী বন্ধন, বা শুধু লিখলাম সমযোজী বন্ধন। মনে রাখবে সমযোজী বন্ধন দুই প্রকারের, একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। সিগমা বন্ধনের সংজ্ঞাটা বলছি একবারই নোট ডাউন করো। দুটি অরবিটাল মুখোমুখি অভিলোপন করলে যে সমযোজী বন্ধনের সৃষ্টি হয় তাকে বলে সিগমা বন্ধন। মনে করি এটা একটা পি অরবিটাল পিএক্স, এটা একটা পি অরবিটাল পিএক্স। এবার দুজন পরস্পর মুখোমুখি অভিলোপন করলো, কেমন? তাহলে দেখো, একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে এবং এটা হেড অন কলিশন হলো, মানে মুখোমুখি অভিলোপন। তাহলে এখানে আমি এটাকে বলবো সিগমা বন্ধন। আর যদি দুটি সমযোজী বন্ধন এইভাবে পাশাপাশি অভিলোপন করে তাহলে এটাকে বলবো পাই বন্ধন। এদিকে দেখো, এটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, মুখোমুখি অভিলোপন করলো, তাহলে সমযোজী সিগমা বন্ধন। আর এটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, পাশাপাশি অভিলোপন করলো, তাহলে তৈরি হবে পাই বন্ধন। মনে রাখবে সিগমা বন্ধন খুব শক্তিশালী হয়, কারণ যেহেতু ওরা মুখোমুখি অভিলোপন করছে তাই ওদের অভিলোপনের মাত্রাটা বেশি, মানে একটা আরেকটার মধ্যে বেশি ঢুকে যায়। তাই সিগমা বন্ধন সবসময় পাই বন্ধনের থেকে শক্তিশালী হয়। কেন? পাই বন্ধন পাশাপাশি অভিলোপন হয়, এ খুব দুর্বল টাইপের হয়, তাই সিগমা বন্ধন অনেক বেশি শক্তিশালী পাই বন্ধনের থেকেও। এবার চলে আসি সিগমা বন্ধন কয় প্রকারের আর পাই বন্ধন সম্পর্কে পরে বলছি। এবার সিগমা বন্ধন কয় প্রকারের দেখো। সিগমা বন্ধন আবার হতে পারে, এখানে হেডিং করলাম এবার সিগমা বন্ধনের প্রকারভেদ। দেখো, সিগমা বন্ধন হতে পারে এস এস সিগমা। একটা উদাহরণ দেওয়া যায়, মনে করো H2 অণু, এখানে লিখো উদাহরণ, তোমরা এইভাবে ঠিক লিখবে H2 অণু। খেয়াল করে H2 অণুতে একটা হাইড্রোজেন পরমাণু আছে, তার ইলেকট্রন বিন্যাস 1s1, আরেকটা হাইড্রোজেন পরমাণু আছে, তার ইলেকট্রন বিন্যাস 1s1। সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন আছে, তার মানে বন্ড হবে, কেমন? তাহলে একটা হাইড্রোজেন পরমাণুকে, এইটা আগে অক্ষগুলো দেখা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে একটা হাইড্রোজেন পরমাণু 1s অরবিটাল, তাহলে এখানে লিখলাম 1s অরবিটাল, মানে এইটা একটা H পরমাণু। আর একটা হাইড্রোজেন পরমাণু আছে, এটা এক্স অরবিটাল অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এইটাও লিখবো 1s অরবিটাল, কার? H পরমাণু। তাহলে এবার এ এর দিকে এগিয়ে আসবে, এ এর দিকে এগিয়ে আসবে, তখন এদের মধ্যে হবে অভিলেপন। অক্ষগুলো আমি দেখাচ্ছি, খেয়াল করবে বোঝানোর জন্য। এবং মনে রাখবে এইখানে একটা ইলেকট্রন ছিল, এইখানে একটা ইলেকট্রন ছিল, তাহলে এখানে কিন্তু ইলেকট্রন দুটোর মধ্যে এইখানে বন্ড তৈরি হলো। এই যে বন্ডটা কেন তৈরি হলো? কারণ ইলেকট্রন দুটো অরবিটাল পরস্পরের মধ্যে ঢুকে গেছে এবং ইলেকট্রনগুলির ঘূর্ণন পরস্পর বিপরীতে, তাই এখানে বন্ড তৈরি হলো, এবং এই বন্ডটাকে আমি কি লিখবো? এইচ এইচ সিগমা বন্ড। এরপর চলে আসি দ্বিতীয় প্রকারের সিগমা বন্ড। দ্বিতীয় প্রকারের সিগমা বন্ড হলো 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখলাম sp সিগমা বন্ধন। উদাহরণ লিখলাম, উদাহরণ HCl অণু। কি করে? আগে ইলেকট্রন বিন্যাস দিকে হাইড্রোজেন পরমাণু এইটা 1s1, ক্লোরিন পরমাণুর 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। 3s এ দেখো দুটো ইলেকট্রন আছে, 3p তে 3টে ঘর, সেখানে দেখো দুটো সিঙ্গেল। যেহেতু এখানে বিজোড় ইলেকট্রন আছে তাই এই অক্ষটা
আর এই 1s এর যে একটা ইলেকট্রন এর সাথে অবিলোপন করবে। সিঙ্গেল, আমি বলেছি দেখবে ভিভিটিতে ভ্যালেন্স বন্ড থিওরিতে একটা পয়েন্ট ছিল, সিঙ্গেল ইলেকট্রন না হলে বন্ধন তৈরি হবে না। তাহলে এই অরবিটালগুলি কিন্তু বন্ড তৈরি করবে না, বন্ড তৈরি করবে এই দুটি অরবিটাল যাতে সিঙ্গেল ইলেকট্রন আছে। কেমন করে? তাহলে এইটা হচ্ছে H পরমাণু, আর এইটা হচ্ছে ক্লোরিন পরমাণুর এই অরবিটালটা পি অরবিটাল। যেহেতু পি অরবিটাল তাই ডাম্বেল, হাইড্রোজেনের 1s তাই গোলক আকার। এবার এটা ক্লোরিনে এর দিকে এগিয়ে আসবে, এর দিকে এগিয়ে যাবে, তাহলে কি হবে? তাহলে এটাকে বলবো sp সিগমা বন্ধন। আর মাইন্ড ইট, সিঙ্গেল ইলেকট্রনগুলোকে দেখায়নি, সিঙ্গেল ইলেকট্রনগুলো দেখাতে হবে কিন্তু এই যে সিঙ্গেল ইলেকট্রনটা, এই যে একটা সিঙ্গেল ইলেকট্রন, এরও সিঙ্গেল ইলেকট্রনটা এইটা, তাহলে এই ইলেকট্রনটা এই দিকে ঘুরছে, এর এই দিকে উল্টো দিকে ঘুরছে, এবং এইখানে তৈরি হয়েছে বন্ড, এবং এটা হলো sp সিগমা বন্ধন। আর এখানে কি লিখবো? HCl অণু। এবার চলে আসি আরেক ধরনের হয় সিগমা বন্ড, সেটা হচ্ছে কি, সেটা হলো আরেকটা হয়, সেটা হচ্ছে 2 নম্বর দিয়ে বললাম পিপি, সরি অন্য 3 নম্বর পয়েন্ট, সেটা কি পিপি সিগমা বন্ধন। উদাহরণ Cl2 অণু, Cl2 অণু। তাহলে ক্লোরিন, তার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p5। আরেকটা ক্লোরিনের 1s2 2s2 2p6 3s2 3p5। দেখো এই এইখানে অযুগ্ম ইলেকট্রন আছে, সেই অযুগ্ম ইলেকট্রনই বন্ড তৈরি করবে কিভাবে? একটা ক্লোরিন পরমাণুর এইটা হচ্ছে px অরবিটাল, এখান থেকে আসবে। আরেকটা ক্লোরিন পরমাণুর এইটা হচ্ছে px অরবিটাল। কেমন? তাহলে এইটা হচ্ছে Cl পরমাণু, এটা Cl পরমাণু, তার এটা হচ্ছে 3p অরবিটাল, এটাও 3p অরবিটাল। এবার এর দিকে এগিয়ে আসবে, এর দিকে এগিয়ে আসবে। সিঙ্গেল ইলেকট্রনটা এখানে দেখালাম, সিঙ্গেল ইলেকট্রনটা এদিকে দেখালাম। এবার অবিলোপন করবে কিভাবে দেখো, পরে এইভাবে বন্ড তৈরি করবে। একটা এইদিকে সিঙ্গেল ইলেকট্রন ছিল, এইদিকে সিঙ্গেল ইলেকট্রন, এইখানে বন্ড তৈরি হবে। এই হচ্ছে তোমার টিপি সিগমা বন্ড। কার? এখানে লিখবো পি সিগমা বন্ধন কার? Cl2 অণু। এই হচ্ছে তোমার সিগমা বন্ড। আচ্ছা, পাই বন্ড সম্পর্কে আরেকটা ভিডিও দেবো, সেটা তোমরা দেখবে অবশ্যই, আনলে কিন্তু হবে না, বুঝবে না জিনিসটা। এই পর্যন্ত আজকে থাকলো, নেক্সট ভিডিওতে দেখবে।